কলেজ লাইফের শুরুতে তোমরা রঙিন চশমা পরেও জীবন শুরু করলে অ্যাডমিশনের সময় কিন্তু সেই রঙিন চশমা পরা যাবে না। কেননা তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায়ী হতে হবে এবং শুরু থেকেই একটি গুছানো প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় দেখতে পাচ্ছ যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইউনিট বি, আমি কিন্তু যে গত লাইভ যে ছিল সেখানেও কিন্তু কি এটা আলোচনা করেছিলাম, তবে অন্য একটা সালের কোয়েশ্চেন আলোচনা করেছিলাম 22-23, আর আজকে হচ্ছে তোমার কি 20-21 এবং হচ্ছে 21-22-এর যে কোয়েশ্চেনটা আছে সেটা আলোচনা করব। তো তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলো এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও, কেননা আমি গত ক্লাসে বলেছিলাম এবং আজকেও বলে দিচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা করে যেটা থাকে মানে জিকে হলেও ভাইয়া জিকের মধ্যে কিন্তু আইকিউ পার্ট আছে, ম্যাথ পার্ট চলে আসে ছোট ছোট। তো এখানে কিন্তু ম্যাথ আর আইকিউ এই বিষয়টা কিন্তু থাকে জাহাঙ্গীরনগর বি ইউনিটের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জন্য তোমরা তাড়াতাড়ি শেয়ার করে দাও, ক্লাসটা সবাইকে শেয়ার করে দাও, এখানে সবাইকে মেনশন করো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এখানে এই যে দেখো একটা ছবি আছে, কেউ কি বলতে পারবা এটা ছবিটা কোথায় বা ছবিটা কোথাকার? ঠিক আছে, আমি একটু বলে দিই যে পিছনে হচ্ছে এটা ইন্ডিয়া গেট, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়া গেট, এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, বাট কেউ কি বলতে পারবা এটা কোথায়? এটা হচ্ছে আমরা কিন্তু সকলেই জানি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া নাম শুনেছি কিন্তু আমরা সবাই, ঠিক আছে? তো বাংলাদেশের একদম উত্তরবঙ্গের, ঠিক আছে, উত্তরবঙ্গের যে কি আছে 0 পয়েন্ট তেঁতুলিয়া, ওই যে টেকনাফ থেকে কি এই যে এটা যদি টেকনাফ হয় ওইখানে কি তেঁতুলিয়া, তো যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই তেঁতুলিয়ার এই বাংলা বান্ধা 0 পয়েন্ট হচ্ছে এটা কি যে বাংলা বান্ধা 0 পয়েন্ট, বাংলা বান্ধা 0 পয়েন্ট, যেটা কি পঞ্চগড় জেলায় অবস্থিত এবং তেঁতুলিয়া স্থানে অবস্থিত, ঠিক আছে? টেকনাফ থেকে তেঁতুলিয়া যে আমরা বলি ওই তেঁতুলিয়ায় কিন্তু এটা, হ্যাঁ, এই যে ইন্ডিয়া গেট আছে এখানে এবং এখানে বাম পাশে ছবিটা আসে না, এদিকে 0 দেওয়া ছিল, বিশাল বড় করে 0 দেওয়া আছে, ঠিক আছে? কারণ একদম এটা ক্রস করে কি ইন্ডিয়া, এখানে ইজিলি তুমি চলে যেতে পারবা, এদিক দিয়ে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ভুটান, নেপাল অনেক জায়গায় যাওয়া যায় বাই রোডে। তো এটা হচ্ছে কি একদম সেই বাংলা বান্ধা 0 পয়েন্ট, যেটা কি পঞ্চগড়ে অবস্থিত, এটা কিন্তু এটাও আসতে পারে জিকে। তো চলো আমরা শুরু করি আজকে ক্লাসটা, সবাই যে যেখানে আছো জয়েন করে দাও। হ্যাঁ, এই যে একজন বলছে যে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। তো আমি গত মানে 23শে ডিসেম্বরে গিয়েছিলাম, বাট পরবর্তীতে গিয়ে জানি যেটা এই যে এখন যে সময়টা সেপ্টেম্বর অক্টোবর এই টাইমে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় প্রপারলি। তো আমি হচ্ছে ডিসেম্বরে গিয়েছিলাম মূলত ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই, এখান থেকে একদম সুন্দর দেখা যায়, বাট মানে বৃষ্টি থাকার কারণে আমি দেখতে পারি নাই, পরবর্তীতে চলে আসতে হয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, হ্যাঁ ভালো আছি। তো ক্লাসটা আমরা শুরু করে দিই। এখানে প্রথম যে প্রশ্ন আছে যে বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে। হ্যাঁ, এখন ই পাসপোর্ট একটা কথা হচ্ছে যে যে ই সব কিছুর সাথে কি থাকে, ই কথাটা থাকে। ই মানে কি? ই মানে হচ্ছে ইলেকট্রনিক, হ্যাঁ, ইলেকট্রনিক। যেমন আমরা কি বলি ইমেল, ইলেকট্রনিক মেল, ঠিক আছে? ই সার্ভিস মানে অনলাইন ভিত্তিক, এক কথায় যে অনলাইনে আমি যেই কাজটা করবো ওটাকে এখন ই দ্বারা মানে নিয়োজিত করে। যেমন এখানে বলছে আমাকে কি ই পাসপোর্ট, একটা সময় দেখা যেত কি ভাইয়া আমরা যখন পাসপোর্ট করতেছি আমরা কি করতে হচ্ছে, পাসপোর্ট অফিসে যেতে হচ্ছে, ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাইন ধরে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। যেমন আমি যদি আমার কথা বলি একদম বাস্তব অভিজ্ঞতা যেটা মানে আমি ফিল করলাম, আমি 1 মাসের মতো হলো যে আমি পাসপোর্ট হাতে পেয়েছি। তো আমি পাসপোর্টের জন্য প্রথমে কি করেছিলাম যে ঘরে বসেই কিছু যা যা ডকুমেন্টস আমার পার্সোনাল তথ্য ইনফরমেশন যেগুলো লাগে আমি কিন্তু সেগুলো পূরণ করে একটি আমি কি করতে পেরেছি, আমার যে একটা
সামারি সেটা কিন্তু আমি বের করতে পেরেছি, যেটা বাইরের দোকানে বা পাসপোর্ট অফিসের আশেপাশে করতে হতো, এখন কিন্তু সেটাকে আমরা ঘরে বসে করতে পারছি। তো ওইটা নিয়ে তখন আমি পাসপোর্ট অফিসে জমা দিলাম, দেন আমার ওখানে যা যা লাগে ডিটেলস নিয়ে পরবর্তীতে কি প্রায় 15 থেকে 30 দিনের মাথায় কি আমাকে পাসপোর্টটা দিয়ে দিল। তাহলে এই যে এই ই পাসপোর্ট হিসেবে বাংলাদেশ কততম দেশ হিসেবে চালু করেছে বাংলাদেশ, কেউ কি বলতে পারবা এটা? আচ্ছা, একজন বলছে 119তম, হ্যাঁ, আরেকজনও বলছে 119তম। তাহলে কি বাংলাদেশ 119তম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করেছে। ঠিক আছে, এইটা করে আমাদের জীবন কি আরো সহজময় হয়ে গেছে। আমরা যেই কাজটা অনেকদিন লাগতো সেটা কি এখন আমরা দ্রুত সময়ে করতে পারছি। আচ্ছা, তারপর এখানে আছে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি। এখন প্রথমে ভাইয়া জানতে হবে যে ক্ষুদ্র নিগোষ্ঠী কি। হ্যাঁ, এদেরকে আমরা আরেকটা নামেও জানি, এটা কি উপজাতি। তাদের কি বলা হয়? উপজাতি বলা হয়। যেমন চাকমা, মারমা, গারো, সাঁওতাল, ঠিক আছে, মণিপুরি, ঠিক আছে, বং, তারপরে যে পাঙ্গন, আমি গত ক্লাসে বলেছিলাম যে একমাত্র মানে মুসলিম ধর্মাবলম্বী পাঙ্গন, ঠিক আছে। এরকম কিন্তু অনেক অসংখ্য বাংলাদেশে প্রায় 50টি ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি রয়েছে বা উপজাতি রয়েছে। আচ্ছা, একজন বলছে কি যে এখানে দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি, কি বলছে? চাকমা বলছে। আচ্ছা, আরেকজন বলছে কি মারমা। হ্যাঁ, তো মারমা বলছে, 3 জন মারমা বলছে। আসসালামু আলাইকুম দিয়েছে একজন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে প্রথম যেটা চাকমা হচ্ছে কি একদম প্রথম, দ্বিতীয় হচ্ছে কি মারমা, আর চাকমা হচ্ছে কি প্রথম। মানে ক্ষুদ্র নিগোষ্ঠীরা যে আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এটা হতে পারে বান্দরবন সাইড, এটা হতে পারে সিলেট, আমার উত্তরবঙ্গে হতে পারে, ঠিক আছে, আমার দক্ষিণবঙ্গে হতে পারে। তো এটা 1 নম্বর মানে সবচেয়ে বেশি যারা, সেটা হচ্ছে কি চাকমা। হ্যাঁ, আর দ্বিতীয় বৃহত্তর যখন বলবে তখন হচ্ছে কি মারমা। আর এখানে আছে কি গারো, যেমন গারোদের বসবাস তোমরা জানো, ঠিক আছে, গারো আজংদের বসবাস কি ময়মনসিংহ অঞ্চলের ওদিকে, ঠিক আছে, ওই গারো পাহাড় যে আছে, ওই গারো পাহাড় কিন্তু ওই যে গারোরা থাকার কারণেই এই গারো পাহাড় নাম দেওয়া হয়েছে। এই যে চলে আসছে কিন্তু, যেটা বারবার বারবার বলতেছি যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ম্যাথ এবং হচ্ছে আইকিউ টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর চলে আসে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ধরনের, এগুলোকে আমরা মূলত অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন বলে থাকি। স্পেশালি দেখা যায় যে আইবিএ তে কিন্তু এরকম কোয়েশ্চেন হয়ে থাকে, ঠিক আছে। আইবিএ প্রশ্ন প্যাটার্ন তো সম্পূর্ণ কি, আইবিএ প্রশ্ন প্যাটার্ন হচ্ছে সব থেকে কিন্তু মানে একটু চেঞ্জ হয়, মানে ইংলিশে হয় কিন্তু, ঠিক আছে, ইংলিশ ভার্সন টাইপ হয়ে থাকে। মানে বিউপির জিকেটা যেরকম, যে ফারিয়া আপু যেমন তোমাদের গতকালকে বিউপির কোয়েশ্চেনগুলো করিয়েছে, তো ওই ইংলিশ ভার্সন টাইপের হয়ে থাকে। তো এইখানে কিন্তু এই অ্যানালিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে এগুলা মিরর রিফ্লেকশন হয়ে থাকে, সিরিজ হয়ে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে কি হয়ে থাকে যে নর্মাল ম্যাথমেটিক্যাল টার্ম হয়ে থাকে, তারপর হচ্ছে এখানে জিওমেট্রিক্যাল টার্ম হয়ে থাকে, ঠিক আছে, জ্যামিতিক বিভিন্ন রকম থাকে। তো এখানে যেটা আছে একটা সিরিজ আছে। হ্যাঁ, বলছে যে প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিম্নের কোনটি বসবে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিম্নের কোনটি বসবে। তো আমি বলেছিলাম যে সিরিজগুলা যখন থাকবে তখন হচ্ছে আমার কি করতে হবে, যে এদের মধ্যে আগে দেখতে হবে যে ভাই এটা কি আমি যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম। তো আমরা যদি এখানে দেখি যে 2 তারপর কি আসছে 6, তাহলে 2 আর 6 এর মাঝে পার্থক্য কত, এখানে কিন্তু কত 4, তারপর 6 আর 12, তাহলে এখানে কি 6, 12 আর 20, 8, 20 আর 10, 20 আর 30 কত, তাহলে এখানে 10 পার্থক্য। তাহলে আমাকে বলছে পরেরটা কি হবে, তাহলে এই যে একটা যদি এখানে তুমি যদি এভাবে যে যাচ্ছে, হ্যাঁ, এইভাবে যে যাচ্ছে, এটা কি বুঝতে পারতেছো যে এটা কি বিজোড় না জোড়? এটা অবশ্যই জোড়, কারণ 2, 4, 6, 8, 10, তাহলে 10 20-এর সাথে 10 যোগ করে যদি 30 হয়, তাহলে আমার এখানে 30 এর পরে কি হবে, আমি অবশ্যই 30-এর সাথে কি করব, 30-এর সাথে আমি প্লাস 12 করলে কি হয়ে যাবে 42, এবং দ্য কারেক্ট আনসার ইজ 42। ইজিলি কিন্তু আমরা এগুলা বের করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে 4 নাম্বার যে ঢাকার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত। তোমরা যারা ঢাকায় থাকো তারা কিন্তু অনেকেই
মানে মোহাম্মদপুরের ওদিকে যদি কেউ যাও, মোহাম্মদপুর, তারপর ধানমন্ডি, কি ওই 27-এর ওদিকে, ঠিক আছে, বা তুমি যদি গাবতলীর দিকে যাও সোজা হয়ে, তো তুমি কিন্তু এই যে আসাদ গেট নামটা কিন্তু শুনবা, যে বাস ওলা মামা কিন্তু বারবার আসাদ গেট বলে ডাকতে থাকে, ঠিক আছে। তো এই যে আসাদ গেট, এটা কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? এটা কি 52-র ভাষা আন্দোলন, 70-এর অসহযোগ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, না 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন? আচ্ছা, সি একজন বলছে যে 69-এর গণ অভ্যুত্থান। এ হবে না, হ্যাঁ, এ হবে না, 52-র ভাষা আন্দোলন না। 52-র ভাষা আন্দোলনের সময় কিন্তু আমরা এই এটা হয় না, কারণ এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস বিভাগের স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে, আসাদুজ্জামান, তো আসাদুজ্জামান উনি কি যে ঢাবির ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন, ঠিক আছে, ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। তো তখন এই 69-এর গণ অভ্যুত্থানের সময় এটার কিন্তু আগে পূর্ববর্তী একটা নাম ছিল, আইয়ুব গেট ছিল কিন্তু, হ্যাঁ, এটার নাম কি ছিল? আইয়ুব গেট ছিল এটার নাম। পরবর্তীতে এই যে মানে এই আসাদুজ্জামান যে আছে, ঠিক আছে, যে সেই আসাদুজ্জামান শহীদ হওয়ার ফলে তার নামানুসারে তার সম্মানার্থে এখানে আসাদ গেট কি নাম দেওয়া হয়, ঠিক আছে। এই আসাদ গেটটা হচ্ছে যে মোহাম্মদপুরের দিকে যারা যাও তারা কিন্তু আসাদ গেট হয়ে কিন্তু মোহাম্মদপুর যেতে হয়, যারা ঢাকায় থাকো তারা এটা চেনার কথা। পরবর্তীতে এই যে আমি বারবার বলি যে এব্রিভিয়েশনগুলা কিন্তু মানে জানতে হবে, আমার কিছু না কিছু এব্রিভিয়েশন অ্যাটলিস্ট আমার পড়তে হবে, যে আমি সব না পড়লে অ্যাটলিস্ট আমাকে 100 এব্রিভিয়েশন অ্যাটলিস্ট আমাকে পড়তে হবে, যে বা বিগত সালে আসছে ওই এব্রিভিয়েশনগুলোকে আমার একটু হলে চোখ বুলে যেতে হবে, কারণ অনেক সময় দেখা যায় রিপিট হয়, ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় যে একটু এক্সট্রা দিয়ে দেয়, ঠিক আছে। যেমন এখানে সিআইডি, এটা কিন্তু তোমরা জানো, এটা কিন্তু পড়ছো, যে পড়া জিনিস, যে সিআইডি দেখো, আমি এব্রিভিয়েশন করার একটা টেকনিক বলছিলাম গত ক্লাসে, যে দেখবা যে আগে কি কি আছে, তিনটা এখানে একটা শব্দ সিআইডি, এই সিআইডি তো তিনটা ওয়ার্ড আছে, সিআইডি, তো এগুলো প্রথমে দেখবা, যে সি দিয়ে যেমন এখানে কি বলছে, ক্রিমিনাল 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 ক্রিমিনাল, ওকে, তাহলে বোঝা গেল যে সিতে ক্রিমিনালই হবে। তারপর কি বলছে, ইনভেস্টিগেশন, আচ্ছা এখানেও বলছে ইনভেস্টিগেশন, এখানে বলছে ইনভেস্টিগেশন, আর একটা বলছে ডিভিশন। তো ডিভিশন কথাটা কিন্তু এটা মানানসই না, ঠিক আছে, ডিভিশন আমরা জানি যে কি এটা বিভাগ, ডিভিশনে বাংলা, তো ডিভিশন কথাটা কিন্তু আগে মানানসই না, আমি কেটে দিলাম। পরবর্তীতে আছে ইনভেস্টিগেশন, আবার পাইলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একই অপশন আছে দুইটা, যাই হোক, তো এটাও হবে না। পরবর্তীতে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, এখন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টও কিন্তু এটা হবে না, মানে এটা কি হবে, যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট হবে, এটা কি হবে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, কারণ ডিভিশন কথাটা কিন্তু যায় না। এটা ইজি নরমাল, এটা বোঝা যায়। কিছু কিছু আছে যে এব্রিভিয়েশন, অনেকে কমেন্ট করতেছো যে কিছু কিছু এব্রিভিয়েশন আছে যে কি এগুলো দেখলেই বোঝায়, মানে তোমার সিক্স সেন্স কাজ করে যে এইটা হবে। তারপর এই যে 6 নাম্বার, বীর শ্রেষ্ঠদের তালিকাভুক্ত নন, এটা একটা নর্মাল প্রশ্ন, তাও অনেকের মাঝে কনফিউশন কাজ করে। আমি কিন্তু ওই যে বীর শ্রেষ্ঠ একটা ক্লাস আছে আমার, তোমার এই পেজে, বন্দি পাঠশালা পেজে কিন্তু একটা ক্লাস আছে, যে আমি কি বলছিলাম, যে 7000 মোম আনো, যারা ক্লাসটা করছো তারা কিন্তু এটা জানো, যে 7000 মোম আনো। আমি এই একটা ছোট একটা বাক্য বলেছিলাম, এইটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারি যে বীর শ্রেষ্ঠ কয়জন, 7 জন, 7 দিয়ে বুঝিয়েছিলাম 7, হাতে কি হামিদুর রহমান, জাতে মহিউদ্দিন জাহাঙ্গীর, রতে রুহুল আমিন, মতে মুস্তফা কামাল, ঠিক আছে, এই মতে কি মতিউর রহমান, আতে আব্দুর রফ, নতে কি নূর মোহাম্মদ শেখ। তাহলে এইখানে কিন্তু যাদের বললাম সেখানে কিন্তু এই হামিদুর রহমানও আছে, মুস্তফা কামালও আছে, রুহুল আমিনও আছে, কিন্তু নাইকে মুফাজ্জল চৌধুরী। তাহলে তালিকাভুক্ত নন বলছে। আমি কিন্তু ভাইয়া গত ক্লাসে বলছিলাম যে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে, যে আমরা এটা খেয়াল করি না, আমরা কি ভাবি যে তালিকাভুক্ত বলছে হয়তোবা, কিন্তু এই যে নয়, নন, এই জিনিসটা না, ঠিক আছে। এই নেগেটিভ ওয়ার্ডগুলো কিন্তু আমাকে চোখ দিয়ে দেখতে হবে, কারণ অ্যাডমিশনের সময় দেখা যায় যে অনেক নার্ভাসনেস কাজ করে, ঠিক আছে, পরীক্ষার হলে অনেক, তো দেখা যায় আমরা ছোট করে লেখাতে, বা কি হয় জানো, অনেক সময় কোয়েশ্চেন 20 শ্রেষ্ঠ গণের তালিকাভুক্ত, মানে কোয়েশ্চেনের এই যে মানে পেজ শেষ ওখানে ভুক্ত, আর এইখানে ছোট করে এই যে ননটা দিয়ে দেয়, তখন এই যে আমরা ননটা খেয়াল করি না, তখন এই যে গোল্লা ভরাট করে দেই। তো এটা করা যাবে না। প্রশ্নটা ভাইয়া মানে একদম ঠান্ডা মাথায়
প্রশ্নটা চোখ বোলাইতে হবে যে আমাকে কি বলছে, আমাকে প্রশ্নটা দেখি। ঠিক আছে, দেখে 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 তোমার হচ্ছে কি করতে হবে, আনসার করতে হবে। এই জন্য কি ভাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। যে অ্যাডমিশনের যে সময়টা বারবার বারবার যেই জিনিসটা পড়বা, তুমি একটা টপিক পড়ছো বীরশ্রেষ্ঠ, তুমি বীরশ্রেষ্ঠের উপর এটা কি নিজে নিজে প্রশ্ন বানাও দরকার পড়লে, যে আমি নিজ থেকে প্রশ্ন বানাই যে কে আগে শহীদ হলো, কে পরে শহীদ হলো। ঠিক আছে, এইভাবে তুমি যদি মানে নিজেকে নিয়ে তুমি যদি পরীক্ষা করতে পারো, বারবার পরীক্ষা দিতে পারো, এটা কিন্তু তোমার অনেক হেল্প করবে এবং তুমি ভালো করবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে দেখো ম্যাথমেটিক্যাল টার্ম আসছে 7 নাম্বারটা, যে a মাইনাস বি ইকুয়াল 4, এ বি সমান 60 হলে a প্লাস বি সমান কত। এখন দেখো যারা স্পেশালি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যারা মানে আর্টস ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দাও, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু একটু ইজি হয়, কারণ তোমরা এইসব সূত্র দিয়ে কি ম্যাথ করে আসছো। বাট আর্টসে যারা তারাও করছো, এটা কিন্তু জেনারেল ম্যাথ। ঠিক আছে, জেনারেল ম্যাথ 9-10-এর যে বইটা আছে ওই বই থেকে এটা দেওয়া। তো কমার্সে যারা তারাও করছো, বাট জিনিসটা হচ্ছে কি যে অনেক সময় আমরা সূত্রটা মনে রাখতে পারি না, যার ফলে আমরা ভুলে যাই এবং হচ্ছে আমরা পরীক্ষার হলে ম্যাথটা করতে পারি না। তো এইটা করি, হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে আনসার করে এটা কি হইতে পারে আমি করি। দেখো এখানে কি বলছে, দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি সমান 4, এ বি সমান কি 60। হ্যাঁ, এখন আমাকে বলছে a প্লাস বি। এখন a প্লাস বি এর তো আর কোনো সূত্র নাই ভাইয়া, সূত্র আছে দুইটা। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এটার আরেকটা সূত্র আছে যেটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। তোমরা যদি 9-10-এ করে আসো তখন কিন্তু জিনিসটা জানার কথা, যে অনুসিদ্ধান্ত বলে এটাকে। হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি কি বললাম ভাইয়া, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা সবাই জানো যে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এই যে যারা এটা পারো না তারা একদম মানে বোর্ডে দেখো, আমি বোঝাই দিচ্ছি জিনিসটা, যে অনুসিদ্ধান্তে যেটা আছে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবং তোমাকে যদি বলে যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটার কিন্তু দুইটা সূত্র আছে, একটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা সবাই জানো। বাট অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্তটা হচ্ছে যে যখন আমাকে প্লাস দিয়ে বলবে শুরু করব মাইনাস দিয়ে এবং a বির আগে হবে প্লাস। হ্যাঁ, আর যখন আমাকে মাইনাস দিয়ে বলবে শুরু করব প্লাস দিয়ে এবং এ বির আগে হবে কি মাইনাস, তাহলে এটা কি হবে, শুরু করব প্লাস দিয়ে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মানে আমার কিন্তু সূত্রটা ভাইয়া মুখস্থ করা লাগতেছে না, একটু টেকনিক দেখলে হয়। যে আমাকে বলছে প্লাস দিয়ে শুরু হয়েছে, মানে এখানে সূত্রটা কি প্লাস দিয়ে, তাহলে আমি শুরু করব কি দিয়ে, মাইনাস দিয়ে শুরু করব। আমাকে বলছে মাইনাস দিয়ে শুরু করব প্লাস দিয়ে। ঠিক আছে, আচ্ছা অনেকে ডি কমেন্ট করতেছে, তো আমরা করে দেখি। তাহলে এখানে যদি আমরা বসাই, এখন a মাইনাস বি এর মান কত আছে 4 বসাইলাম, প্লাস 4 ইন্টু এ বি কত 60, তাহলে 4 4 কত 16 এবং 4 6 24 আর কি 240। তো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে যে কত 256। এখন 256 কিসের, কোনটাকে পূর্ণবর্গ। এখন আমাকে কিন্তু বলছে ভাইয়া a প্লাস বি, এই যে আমরা যে ভুলটা করি এখানে ধরো অপশনে নাই, অনেক সময় অপশনে কি থাকে জানো ভাইয়া, অপশনে 256 দিয়ে দেয়, কিন্তু আমাকে কি a প্লাস বি হোল স্কোয়ার বলছে না a প্লাস বি বের করতে বলছে, আমাকে কিন্তু a প্লাস বি বের করতে বলছে। তো এটা আমাকে দেখতে হবে, অনেক সময় এটা প্রশ্নে দিয়ে দিই, এখানে যেহেতু নাই তাহলে তো তুমি বেঁচে গেছো, যেটা ভুল করার সম্ভাবনা তোমার একটু কম। অনেকে কি করে যে এটা পাইছে আরে পাইছি দেই বৃত্ত ভরাট করে, এটা কিন্তু করা যাবে না। তো যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ 256। তো তুমি দেখো এখানে 4, যদি 4কে যদি তুমি স্কোয়ার করো 4 4 16, 12কে করলে কি 12 12 144, 8কে করলে কি 8 8 64। ঠিক আছে, তাহলে এই যে হ্যাঁ একজন বলছে যে √56, তাহলে আমার এটা কি করতে হবে, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমাকে বলছে 256। এখন যখন মনে রাখবা ভাইয়া বাম পাশে স্কোয়ার থাকে, হ্যাঁ বাম পাশে যখন স্কোয়ার থাকে ডানে গিয়ে সেটা প্লাস মাইনাস রুট হয়ে যায়, কি হয়ে যায় প্লাস মাইনাস রুট হয়ে যায়। কি বললাম কথাটা, যে বামে যদি স্কোয়ার থাকে ডানে গিয়ে রুট হয়ে যায়, বামে যদি রুট থাকে ডানে গিয়ে স্কোয়ার হবে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে বামে যোগ অবস্থায় আছে ডানে গেলে বিয়োগ, বামে বিয়োগ থাকলে ডানে যোগ, বামে গুণ থাকলে ডানে ভাগ, বামে ভাগ থাকলে ডানে গুণ।
তো একই রকম যে ধরো এখানে আছে a স্কয়ার সমান সমান 4, তাহলে এটা কি অবস্থায় আছে স্কয়ার, তাহলে আমি a এর মান কি হবে প্লাস মাইনাস √4। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে আমাকে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে এবং রুটের আগে প্লাস মাইনাস হয়, এবং তোমরা যদি 256কে যদি রুট করো তখন প্লাস মাইনাস তো থাকবেই। হ্যাঁ, এখানে এই যে যে কি বললাম যে a প্লাস বি সমান কি প্লাস মাইনাস কি √256। তো এটাকে যদি করো তখন দেখা যাবে যে কি প্লাস মাইনাস 16 আসতেছে, কারণ এছাড়া অন্য অপশন তো তোমার যাচ্ছে না। তাও যদি হয় তুমি এটা পরীক্ষার হলে আমরা অনেক সময় কি করি দেখো একটা বোকামি করি, আমরা ছোট মানগুলো জানি 4 4 16, 8 8 কি 64, কিন্তু বড় যে দুইটা আছে আমার তো জাস্ট ওই দুইটা করলেই হচ্ছে। আর তোমাদের একটা কথা বলে রাখি ভাইয়া, যে 1 থেকে 20 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলার বর্গের মানটা জেনে যাবা, যেমন 11 11 121, 13 13 169। ঠিক আছে, এগুলা জেনে যাবা, জেনে গেলে তোমার হচ্ছে কি ইজি হয়। তো পরীক্ষার হলে একটা টেকনিক আছে যে আমাকে বলছে যে 256 জিনিসটা বড়, তো 4 আর 8 তো হইতেছে না, তাহলে 12 অনেক সময় দেখা যায় জানি আমরা 12 12 140, তাহলে এটা অটোমেটিক্যালি কি ডি হবে। এটা কিন্তু একটা টেকনিক বের করার, হ্যাঁ, যে আমার এত কিন্তু কিছু করার দরকার নেই। আমি ম্যাথ করলাম, করার পর দেখতেছি 4টা অপশন আছে, তুমি যখন সূত্রটা পারবা, ম্যাথে মেইন জিনিস হচ্ছে সূত্র। ঠিক আছে, ম্যাথে মেইন জিনিস হচ্ছে সূত্র, তুমি যখন সূত্র পারবা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারলা, তখন জাস্ট অপশন দেখবা, অপশন চেক করেও কিন্তু অনেক সময় আনসার করা যায়। আমি কিন্তু এটাও গত ক্লাসে বলছিলাম যে অপশন চেক করে কিন্তু আমরা অনেক এমসিকিউ ভাবে পরীক্ষার হলে পারি, বা আমরা যদি চেষ্টা করি মানে এই অপশন টেস্ট করে কিন্তু আমরা আনসার করতে পারি। তারপর দেখো এই যে ঠিক আছে, একজন বলছিল যে এব্রিভিয়েশন, একটু আগে একজন বলছিল যে সিআইডি সময় কি যেটা সহজ, এই যে এটা দেখছো বাপেক্সের পূর্ণরূপ কি, এইটা দেখো, এটা কিন্তু খুবই 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 কনফিউশন ক্রিয়েট করার মতো একটা এব্রিভিয়েশন বা একটা পূর্ণরূপ। বি ফর বাংলাদেশ সবাই জানি, ঠিক আছে, বাংলাদেশ 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 বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে যে বাপেক্স, তো তোমার এখানে প্রথমে বলছে যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, আবার এখানে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, তো এই যে কর্পোরেশন এবং কোম্পানি এই দুইটার মধ্যে কিন্তু ভাইয়া অনেক কি হয় যে কনফিউশন ক্রিয়েট হয়। তো এইটা কর্পোরেশন হবেই না, হ্যাঁ কর্পোরেশন হবে না, মনে রাখবা যে কোম্পানি, এটা কি বাপেক্স, এটা কি কোম্পানি। ঠিক আছে, তো এই কর্পোরেশন যেহেতু হবে না তাহলে আমরা আগে কেটে দিব, কর্পোরেশন যুক্ত যা আছে আমি সব কেটে দিব, যে এখানেও কর্পোরেশন আছে আমি কেটে দিব, তাহলে দুইটা অপশন যেহেতু কেটে দিলাম আমার কি সময় একটু বেঁচে গেল, আছে দুইটা। তো এইটা বলছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড। অনেকে ভাবি যে ভাইয়া এটা তো ছোট আছে এবং সুন্দর লাগতেছে, সব সময় কিন্তু আবার ভাইয়া সিক্স সেন্স কাজ করানো যাবে না। ঠিক আছে, সব সময় যে চিন্তা করো আরে এটা তো ভাল লাগতেছে, অনেক সময় আমাদের কি হয় যে আরে মন থেকে এটা ভাল লাগতেছে অপশনটা দিয়েই দাগায় দেই, কিন্তু বাসায় এসে দেখি তো একদম গেল কেল্লা হতে। তো এটা কিন্তু করা যাবে না। তো এই যে এটা মনে হচ্ছে সহজ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড, মানে শুনতে কি শান্তি লাগতেছে, একটা ফিল কাজ করতেছে, হয়ে গেল মনে হয় আনসারটা, কিন্তু এটা আনসার হয় নাই ভাইয়া, আনসার হবে এইটা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। অনেকে যে এ বলছে, ঠিক আছে। তো এইভাবে এব্রিভিয়েশনগুলো কিন্তু দেখতে হবে, অনেক সময় এব্রিভিয়েশন কিন্তু অনেক বড়গুলা দিয়ে দেয়। ঠিক আছে, তো এগুলো এইভাবে দেখে দেখে সলভ করতে হবে। আচ্ছা, এই যে দেখো তাহলে কোর্সটা কাদের জন্য, ঠিক আছে, তোমরা জানো যে আমাদের এটা কি যে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 3.0 কোর্সটা চলতেছে। আর এখানে এটা কিন্তু মানবিক তো পরীক্ষা দিতে পারবেই, বিজ্ঞানেরও দিতে পারবে, ব্যবসা শিক্ষাও দিতে পারবে। ঠিক আছে, একজন একটু আগে কমেন্ট করছিল যে মানবিকের জন্য ম্যাথ আছে কিনা। হ্যাঁ ভাইয়া, এখন দেখো এখানে তোমার বি ইউনিটের জন্য জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার ম্যাথ আছে, বাংলা ইংরেজি জিকের পাশাপাশি কি ম্যাথও কিন্তু আছে, তো তোমাকে কিন্তু ম্যাথ দাগাইতে হবে, তো এই জন্য তোমার বেসিক ম্যাথগুলো জানতে হবে। ঠিক আছে, তুমি যদি এই যে কি যে 9-10-এর তুমি যদি নবম দশম শ্রেণীর যে বইটা আছে ম্যাথ বইটা, ওইটা থেকে যদি তুমি একটু কিছু ম্যাথ করে যাও, ঠিক আছে, যেমন জ্যামিতি, তারপর হচ্ছে কি লগ, সেট, হ্যাঁ ত্রিকোণমিতি, বাস্তব সংখ্যা, বীজগণিত,
এই টপিকগুলো যদি একটু বৃত্ত এইগুলো যদি একটু টুকটাক দেখে যাও, এখান থেকে কিন্তু অনেক মানে কমন পড়ে, কমন আসে। হ্যাঁ, তো এইটা যারা বিজ্ঞানের আছো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, এবং কমার্সের যারা আছো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবা, আর মানবিকের এরা তো পরীক্ষা দিতে পারবাই, ঠিক আছে। দেন দেখো একটা ইজি একটা প্রশ্ন, যে দ্য প্রেজেন্ট কর্পোরেট নেম অফ ফেসবুক ইজ বা এফবি ইজ, ঠিক আছে, যে এফবি বা ফেসবুকের যে কর্পোরেট নেম, প্রেজেন্ট কর্পোরেট নেম, এটা কি দেওয়া আছে আনসারে? পাই, আলফা, বিটা, মেটা, ঠিক আছে। তো এটা কি হইতে পারে? দেখো পাই, পাই নামে এটা কি হইলো? পাই তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম, তো পাই তো আমার হচ্ছে না প্রথমেই, ঠিক আছে। আলফা, আলফা একটা কি তোমার হচ্ছে আলফা, ঠিক আছে, বিটা, গামা, এগুলা কিন্তু জানো, ঠিক আছে। তো এইগুলা তো হবে না, আলফা, বিটা, গামা এগুলা হবে না, তাহলে কি হবে? মেটা হবে। এবং জানো তোমরা যদি এফবি ইউজ করো, এই যে এটা যদি ফোন ফোন হয়, ফোনের স্ক্রিন হয়, ঠিক আছে, তো এখানে ধরো এটা যে ফোনের স্ক্রিন হয় এইখানে, ঠিক আছে, যখন ফেসবুকটা খুলো এখানে তো ফেসবুকের লোগো দেওয়া থাকে, আর এইখানে ছোট করে মেটা লেখা থাকে। যারা খেয়াল করো নাই, এফবি ওপেন করলে এখন থেকে দেখতে পারবা যে এখানে ছোট করে মেটা লেখা থাকে। ইনস্টাতে যাবা, ছোট করে মেটা লেখা থাকে, ঠিক আছে। এই যে ভাইয়া একটা আইকিউর প্যাটার্ন কিন্তু আজকে এখানে আসছে, নতুন টাইপ। আমি কিন্তু ওই দিন মানে লাস্ট ক্লাসে আমি কিন্তু একদম আইকিউ যে পার্টটা ছিল, আমি কিন্তু টাইপ 1 যেই ম্যাথ ছিল তার বাইরেও টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম দিয়ে কিন্তু আমি অনেকগুলো আইকিউ দেখিয়েছিলাম। তো এইটা এই যে একটু আগে আমি বলছিলাম যে মিরর রিফ্লেকশন। এখন মিরর রিফ্লেকশন এটা কি ভাইয়া? যে একটা শব্দ বা একটা বর্ণকে আমি আয়নায় বা মিররে যখন বা দর্পণে যখন আমি সেটা রাখবো, তার বিপরীত প্রতিবিম্বটা কি আসবে। যারা তোমরা সায়েন্সে পড়ছো তারা কিন্তু জানো, ঠিক আছে, দর্পণ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, এই বিষয়গুলো কিন্তু জানা। তো এখানে আমাকে বলছে এই যে একটা শব্দ, যে কি হট পট, এই হটপট শব্দটি আয়নায় দেখলে কোন অক্ষরটি উল্টো দেখাবে? আমাকে কি বলছে ভাইয়া? শব্দ বলছে না হচ্ছে ওয়ার্ড বা অক্ষর বলছে? আমাকে কিন্তু বলছে অক্ষর। তাহলে এই যে একটা এত বড় একটা শব্দ, এই শব্দের মধ্যে কোনটাকে আয়নায় দেখালে উল্টো দেখাবে? ঠিক আছে, দেখো অনেকে অনেক আনসার করছে। এখন এইচকে যদি তুমি আয়নায় রাখো, যেভাবে রাখো, এইচ কিন্তু এইচই হয়। ও ওর মতে থাকবে, ও এর মতে থাকবে, ঠিক আছে। টি কি? দেখো টিকে তুমি উল্টাইলেও কি টি এর মতো কিন্তু থাকে, ঠিক আছে। তুমি যে উল্টা, এই যে দেখো, ধরো এদিকে উল্টাইলাম, দেখো এই যে আয়নায়, ঠিক আছে, তুমি যদি এইভাবে করো যে নিচে নিচে, যে এটা ধরো যে সামনে মিরর আছে তোমার, এটা হচ্ছে মিরর রিফ্লেকশন। হ্যাঁ, তাহলে এই যে এটা ধরো পি, কারণ পি কে যদি উল্টাও ভাইয়া, তখন কিন্তু যে এইভাবে চলে যায়, মানে ডান পাশে আছে, ডান পাশ মুখী হয়ে থাকলে কি বাম পাশ মুখী হয়ে যায়। এবং এইটিও কি, এটাও ধরো কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পি হবে ভাইয়া, কারণ পি কে যদি তুমি লেখো মিররে দেখাইলে পিটা এরকম হয়ে যাবে। বি কে যদি তুমি দেখো মিররে কি হয়ে যাবে? এরকম বি হয়ে যাবে, কিন্তু এ কি? এই থাকবে, এরকম। এটা হচ্ছে মিরর রিফ্লেকশন বলে এই জিনিসগুলা। মানে এটা কিন্তু ভাই একটা কমন সেন্স আমার। হ্যাঁ, এটা কিন্তু তোমার ওরকম না পড়লেও যে এটা পারবো না, যে মিরর রিফ্লেকশন ভাই আমি করে জানি পরীক্ষার হলে, এখন তো আমি কিভাবে পারবো? তো ভয় পাওয়ার কারণ নাই, এটা কিন্তু তুমি দেখো। এইচ কে তুমি যদি এইভাবে এইচ আছে উল্টিয়ে রাখলেও কি এইচই হচ্ছে। ও তো তোমার শূন্য যদি বলো, তোমার কি যেভাবেই রাখো শূন্য হয়ে থাকবে। টিও কি একই রকম, এটা এইভাবে উল্টাও এইভাবে উল্টাও, টি থাকবে। কিন্তু পি আছে তোমার এদিকে মুখ করে, কিন্তু মিররে যখন দেখাবে তখন কি এটা এরকম হয়ে যাবে। এদিকে থাকলে কি এরকম হয়ে যায়, বিটা কি হয়ে যাবে? উল্টে যাবে এরকম। তারপর দেখো এই যে এটা একটা টাইপ, যে আমাকে বলছে যে PALE মানে পেল ইকুয়াল 2134, আর্থ ইকুয়াল 41590 হলে পার্ল ইকুয়াল কত? তাহলে আমরা দেখি একটু, এটা সুন্দর করে আমরা দেখি, বড় করে একটু লিখে দেখি যে পেল ইকুয়াল কি আছে? 2134, ঠিক আছে। তাহলে পি এর মান কত? 2, এর মান কত? 1, এল এর মান 3, ই এর মান কত? 4। পরে কি দেওয়া আছে? আর্থ, EARTH,
আর্থ ইকুয়াল দেওয়া আছে 41590, তাহলে এগুলোর প্রত্যেকটা মান দেওয়া আছে, ই এর মান, এ আর টি এইচ এর মান দেওয়া আছে। এখন আমাকে জাস্ট বলছে যে পার্ল, পি ই এ আর এল, এইটার মান বের করতে। এই যে অনেকে আনসার করছে কিন্তু, ঠিক আছে। তো এই যে তোমার এটা বের করতে বলছে, পি ই এ আর এল, আর এল, তাহলে এইটা কি হবে? পি এর মান দেখো তো ভাইয়া কি আছে, কত, 2, আমি বসাই দিলাম 2। ই এর মান কি আছে, 4, আমি বসাই দিলাম 4। এর মান কি আছে, এর মান এই যে দেখো 1 1 1 1, তাহলে এর মান 1 বসাই দিলাম। তারপর আর, আর এর মান কি আছে, আর এর মান আছে 5, এবং এল এর মান সর্বশেষ কি আছে 3, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার আনসার। তাহলে 24153 কই আছে, দেখো 24125241153, দ্যাটস দ্য কারেক্ট আনসার। তাহলে জিনিসটা কি ক্লিয়ার হলো? আমি কিন্তু গতদিন ভাইয়া তোমাদের একটা জিনিস বলছিলাম, কি বলছিলাম, যে ওই যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে তাদেরকে কিন্তু কিভাবে লিখতে হয়, ঠিক আছে, যারা গত ক্লাসে ছিল না। আমি আরেকবার তোমাদের আমি জিনিসটা দেখায় দেই। যে গত ক্লাসে যারা ছিল না, আমি কিন্তু এখানে কি বলছিলাম একটা কথা, যে এরকম যে এ, তারপর বি, পরে কি সি, ডি, এম, এ থেকে এম পর্যন্ত প্রথমে আমরা লিখি। তাহলে এখানে কয়টা হলো, 13টা। তাহলে আমরা জানি কয়টা লেটার ইংরেজিতে, 26টা বর্ণ আছে। তাহলে এইখানে আমরা যেটা ভুল করি, যে এ থেকে এম পর্যন্ত যাই, পরবর্তী এনটা এইখান থেকে শুরু করি, কিন্তু না ভাইয়া, এন শুরু করতে আমার এখান থেকে, এন শুরু করতে হবে এখান থেকে, এবং জেড শেষ হবে কই, এখানে। তাহলে এটা যদি 1 থেকে 13 হয়, এটা কি হবে 14 থেকে 26, ঠিক আছে। জিনিসটা হচ্ছে 14 থেকে 26 হবে, তাই না ভাইয়া? তো এখানে আমার যে জিনিসটা করতে হবে, তো এটা যদি 1 2 3 4 হয়, তাহলে সেম এইভাবে ধরো, যে এই যে দেখো এর মান কিন্তু কি দেওয়া ছিল, এর মান এখানে, এর মান এখানে দিচ্ছে কিন্তু 1ই দিচ্ছে, ঠিক আছে। অনেক সময় ধরো এটা প্রশ্নকর্তাদের উপর নির্ভর করে। ধরো আমি একটা জিনিস বোঝাই, যে তোমাকে ধরো বললো যে পিওটি পট ইকুয়াল 1 2 3, এটা দিয়ে দিল, তুমি কি করবা? তুমি জানো 1 মানে কি ভাইয়া এ, 2 মানে বি, 3 মানে সি, বাট দিয়ে দিল প্রশ্নে পট ইকুয়াল কি 1 2 3। তারপর এখানে কি বললো, যে ওই কেট, কেট ইকুয়াল হচ্ছে কি তোমার, এখানে ধরো যে কি বললো 5 6 3, ধরো তোমাকে বললো, তোমাকে এখন বলছে যে সুতরাং ব্যাট ইকুয়াল কি, ব্যাট ইকুয়াল কি, বা এখানে ধরো যে একটা দিয়ে দিল, যে বিপিওটি মানে একটা দিয়ে দিল মিলানোর জন্য। তো এখানে ধরো যে আছে কি, এটা ধরো 7 আছে, তাহলে বিপিওটি সমান 7 1 2 3, কেট ইকুয়াল 5 6 3, তাহলে ব্যাট ইকুয়াল কি, তাহলে ব্যাট কি আছে ভাইয়া, ব্যাটের মান 7, এর মান কি আছে, এর মান আছে 6, টি এর মান কি আছে 3। তো এই যে এইভাবে হচ্ছে তোমার তখন আনসারগুলা করতে হয়, এগুলো হচ্ছে একটা টাইপ। হ্যাঁ, এটা সিকোয়েন্সে মিলবে না, একজন বলছে কমেন্টে এটা সিকোয়েন্সে মিলবে না, এরকম অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয়। এটা প্রশ্নকর্তার মনের উপর নির্ভরশীল, যে উনি দিয়ে দিছে বিপিওটি সমান 7 1 2 3, এটা কিন্তু তাহলে তুমি ওই সিকোয়েন্স ওয়াইজ দেখলে হবে না, যে ভাইয়া এ সমান 1 বি সমান 2, ওইটা কিন্তু দেখলে হবে না। তো এটা বিভিন্ন রকম ভাবে ভাইয়া ঘুরে আসতে পারে। তো তোমার পরীক্ষার হলে চিন্তা করতে হবে। এখন ভাইয়া পরীক্ষার হলে চিন্তা করার সময়টা কিন্তু খুবই কম। তো এই জন্য আমার কি করতে হবে, আগে থেকেই এটা প্র্যাকটিস করতে হবে। যাদের জাহাঙ্গীরনগর টার্গেট, বি টার্গেট আছে, ঠিক আছে, তারা আগে থেকে প্র্যাকটিস করো। তোমরা এই যে এরকম আইকিউ এর ছোট বই পাওয়া যায়, ঠিক আছে, বা মানসিক দক্ষতা মেন্টাল এবিলিটি বই পাওয়া যায়, ওগুলা থেকে তুমি সলভ করো টপিক ওয়াইজ। তুমি প্রতি 50টা প্রশ্ন সলভ করো না, তুমি যদি 10টা টপিক থাকে, 10টা টপিক থেকে তুমি যদি 50টা করে কোয়েশ্চেন সলভ করো ভাইয়া, আমার মনে হয় না যে তোমার আটকানো কথা। 500 যদি তুমি সলভ করতে পারো, ইনশাল্লাহ তুমি পেরে যাবা পরীক্ষার হলে। হ্যাঁ,
এই যে ভাইয়া পরীক্ষার সময় একটা প্রশ্নের জন্য যে সময় পাবো সেই সময় এত কিছু করা সম্ভব? হ্যাঁ ভাইয়া, তাহলে যেহেতু করা সম্ভব না, তোমার আগে থেকে প্র্যাকটিস করতে হবে। এই যে দেখো একটা জিনিস, আমি কিন্তু একদিন বলছিলাম যে কি সূরা ফাতিহা ভাইয়া নামাজ পড়ি, নামাজের শুরুতে ইউজ করি, এটা কি ভাইয়া তাহলে ভাবার দরকার হয়? সুন্দর করে কি সুন্দর মতো তুমি কিন্তু শুরু করে দাও, ঠিক আছে? নামাজের শুরুতে আমরা কিন্তু এটা মুখস্থ মানে ঠুটস্থ আত্মস্থ হয়ে গেছে, একটা জিনিস বারবার পড়তে পড়তে এটা আত্মস্থ হয়ে গেছে। তো তুমি এই জিনিসটা ভাইয়া যখন তুমি টপিকগুলো বাসায় করবা, তখন এটা দেখবা যে তোমার ভিতরে চলে যাবে। তখন প্রশ্ন দেখলে তখন আর এইভাবে তোমার লিখতে হবে না পরীক্ষা, তুমি ডিরেক্ট এরকম ইয়ে করবা যে পার্ল আছে, পি এর মান কত, টু, টু 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 কই আছে, তারপর হচ্ছে এ, এ কত, ই আছে, ই কত, ই হচ্ছে কি ফোর, এই যে ফোর। তাহলে এই যে দেখো এইভাবে পরীক্ষার হলে কিন্তু একটা টেকনিক আছে, যেমন দেখো এইটা কিন্তু দুইটা হচ্ছে না আগে, তুমি বুঝতে পারতেছো, কারণ টু আর ফোর হবে। তো টু আর ফোর এই যে দুইটা অপশন, পরীক্ষার হলে সবচেয়ে বেশি যেটা কাজ করবা যে চারটা অপশন থেকে আগে বাদ দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্ট করছে যে ভাই আমি যে অ্যাডমিশন দিব আমার এই টপিকটা মানে সাবজেক্টটা জানি না, তো আমার দ্বারা হবে কিনা জানি না। তো দেখো অ্যাডমিশনে আসলে কাউকে কিছু বলা যায় না, হ্যাঁ। অ্যাডমিশনের সময়টা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট লাইফে অলওয়েজ ভালো করে আসা ছেলেটাও দেখা যায় যে তোমার একটা সরকারিতে চান্স পাইলেও, পাবলিকে চান্স পাইলেও অনেক একটা পরের পাবলিকে চান্স পাইছে, একদম লাস্ট ক্যাটাগরি একটা ভার্সিটিতে চান্স পাইছে। এবং এমনও হয়েছে যেটা এভারেজ স্টুডেন্ট বা একটা মিড রেঞ্জের স্টুডেন্ট বা ব্যাক বেঞ্চের স্টুডেন্টও তোমার ঢাবি, জাবি বা বিউপিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে। তো অ্যাডমিশনের টাইমটা ভাইয়া এই 3টা মাস, এই 3 মাস যে যত বেশি পরিশ্রম করবে, ঠিক আছে, যে যত বেশি পরিশ্রম করবে সে তত আগায় যাবে। তুমি আজীবন কি করছো ভাই? এখন বলতে পারো আমার এসএসসি রেজাল্ট খারাপ, ভাইয়া আমি কি করব? হোক না তুমি খারাপ, তুমি অ্যাডমিশনও কুপায় দাও, তুমি অ্যাডমিশন দিয়ে একদম ভালো করে একটা ইয়ে করো যে আমার এসএসসি খারাপ, তো আমি অ্যাডমিশনে যে মনে এমন একটা প্রিপারেশন নিব যেন আমার অ্যাডমিশনটা ওই যে পয়েন্টটা আমার মিস, যে ওইটা যেন কভার করে ফেলে। তো হতাশ হওয়া যাবে না, বুঝছো ভাইয়া? এটা হতাশ হওয়া যাবে না। আমাকে কয়েকদিন আগে একটা ছেলে কল করছে, যে ঠাকুরগাঁওয়ের আর কি, তো কল করে বলতেছে যে ভাইয়া আমি তো ঢাকায় আসছি, তো এখন আমার তো পড়ায় মন বসতেছে না, বাবা মার জন্য খারাপ লাগে। পরে আমি ওকে একটা জিনিস বললাম যে ভাইয়া দেখো তোমার বাবা মা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে পাঠাইছে, যে হাজার হাজার টাকা খরচ করে তোমাকে একটা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করাইছে, ঢাকায় একটা মেস বা হোস্টেলে তোমাকে রাখতেছে, তো অনেক স্বপ্ন নিয়ে আছে কিন্তু যে আমার ছেলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিয়ে আমার কাছে আসবে। এই যে ভাই শান্তিটা বাবা মার, যে তোমার যে তখন দেখবে যে তোমার বাবা মা খুশিতে কান্না করে দিবে, তো ওই কথাটা চিন্তা করে হলেও, বাবা মার কথা চিন্তা করে হলেও, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও ভাইয়া তোমাকে এই 3টা মাস পরিশ্রম করতে হবে। মানুষ চাইলে পারে না এমন কিছু নাই, মানুষ চেষ্টা করছে, পেরে আসছে, তুমিও পারবা ইনশাল্লাহ। তো এটা যেটা বললাম যে অপশন আমি আগে বাদ দেওয়ার চেষ্টা করব, যে আমার আছে 2 4 2 4, তো পরবর্তী দেখো কি বলছে, এ মানে 1, তাহলে এই যে এখানেও দেখো 1 আছে, তা 3টা পর্যন্ত গেছে, তা আর মানে কি, আর মানে হচ্ছে 5, তাহলে এই যে দেখো এইখানে আছে কি 5, তাহলে ভাইয়া দেখো তখন কি বুঝতেছো যে এটা অপশন হবে না, ডিরেক্ট এটা অপশন হবে, তুমি এখানে কি বৃত্ত ভরাট করে দিবা। এইভাবে তুমি যদি করো তাহলে কি মানে রাফও করতে হয় না, তুমি কোশ্চেন থেকে দেখে দেখে আনসার করতে পারবা। এখন এটা কখন করতে পারবা? যখন হচ্ছে কি তুমি প্র্যাকটিস করতে পারবা। এখন অনেকে বলতে যে ভাইয়া এটা আমি তাও হচ্ছে না হচ্ছে না, এখন ভাইয়া হবে ইনশাল্লাহ, কারোই তো শুরুর দিকে হয় না, আস্তে 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 তুমি প্র্যাকটিস করো, প্রত্যেকটা বিষয় টাচ করো, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় টাচ করো। তোমার দেখা যায় যে একজন কি করে যে আজকে সারাদিন বাংলা পড়লাম, আজকে সারাদিন ইংলিশ পড়বো, এরকম না করে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে একটু একটু করে দিনে পড়ো, এটা কিন্তু তুমি আগায় যেতে পারবা। আর তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কি করব, জিকের জন্য কোন বই পড়বো, ইংলিশের জন্য কোন বই পড়বো, বাংলার জন্য কোন বই পড়বো, আইকিউর জন্য কোন বই পড়বো। এখন দেখো ভাইয়া তোমরা যারা আমাদের কোর্সে আছো, আমরা তো তোমাদের একটা গাইডলাইন দিবই যে কিভাবে আগাইতে হয়, কিভাবে পড়লে ভালো হবে, কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে ভালো করে আসছে, তারা আমাদের কথা শুনছে, ভালো করছে, তো তোমরাও শুনবা ইনশাল্লাহ ভালো করবে। এখন যারা ধরো যে তোমরা এই যে বারবার বলো যে বই, এখন বই ভাইয়া বাজারে কিন্তু সব বই আছে বাংলাদেশের, ঠিক আছে? রাজধানীর নাম ঢাকা, এটা কিন্তু তোমার মিহিরস জিকে বই আছে, জুবাইর জিকে বই আছে, খন্দকার জিকে বই আছে। এখন তাহলে বলো ভাইয়া, যেটা হয় যে একটা প্রশ্ন কমন পড়ছে, ঠিক আছে, একটা প্রশ্ন নর্মাল প্রশ্ন ধরো যে কমন পড়ছে, এখন এটা কিন্তু সবার বই কিন্তু সবাই কিন্তু ছিল আগে থেকে, ঠিক আছে? সবার বই কিন্তু এটা ছিল,
ঠিক আছে, সবার বই কিন্তু এটা ছিল। তো এখন সবগুলা বই কি তাহলে তুমি কিনবা না, তোমার যে কোনো একটা ফলো করতে হবে, তোমার যেটা ইচ্ছা তুমি যে কোনো একটা ফলো করে আগায় যাও, পড়তে থাকো, দেন দেখো কি হয়। ঠিক আছে, বই আসলে ভাইয়া ফ্যাক্ট না, তোমার নিজেকে পড়তে হবে। তো এই যে দেখো আরেকটা আছে এখানে যে বলছে EFG ইস টু HIJ, তারপর হচ্ছে এখানে বলছে MNO, পরে বলছে কি হোয়াট, শূন্য স্থানে কি হবে। তাহলে এখানে দেখো নর্মালি তোমরা জানো যে ABC এভাবে আগাইতে থাকে, তাহলে দেখো ABC পরে কি ভাই DEFGHIJ, তাহলে এই যে EFG এবং HIJ এই দুইটাকেই কিন্তু কি করছে, এই দুইটাকেই কিন্তু তোমার অনুপাত আকারে প্রকাশ করছে এখানে। ঠিক আছে, অনুপাত আকারে প্রকাশ করছে, তাহলে পরপর হচ্ছে তুমি এইগুলোর ক্ষেত্রে ভাই যেটা দেখতে হবে যে অনেক সময় বলে যে এবি এবি সমান সমান ইএফ, এবি সমান সমান কি বলে ইএফ বলে, তো পরবর্তীতে আমাকে বলে যে জিএইচ, হ্যাঁ জিএইচ সমান সমান কি হবে, তাহলে এবি ইএফ জিএস আই জে কে এল। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু মিস একটা মাঝখান দিয়ে একটা বাদ দিয়ে যেহেতু গিয়েছে, তো এবি সমান ইএফ, তাহলে জিএইচ যখন হবে আই জে সমান বাদ দিয়ে আমি কে এল হবে। যখন তোমাকে এক ঘর বাদ দিবে তুমি একটা স্কিপ করে করবা, দুই ঘর বাদ দিলে দুইটা স্কিপ করে করবা। আর এখানে কি আমাকে কোনো কিছুই বাদ দেয় নাই, হ্যাঁ এখানে আমাকে কোনো কিছুই কি আমাকে বাদ দেয় না, তাহলে আমাকে কি বলছে, নরমালি বলছে যে EFGHIJ, তাহলে এটা কি MNO ইস টু কি PQR, আমার যেহেতু গ্যাপ নাই তাহলে এই যে PQR আনসার হবে। নরমাল অনেকেই আনসার করছো, এটা পারছো। ঠিক আছে, জিনিসটা দেখলাম। তারপর হচ্ছে 13 নাম্বারটা বলছে এই যে আবার একটা ম্যাথমেটিক্যাল টার্ম আসছে ভাইয়া, দুইটি সংখ্যার গুণফল 714, সংখ্যা দুটির গসাগু 17 হলে লসাগু কত। এই যে ভাইয়া ম্যাথটা সবাই একটু আমরা এখন বোর্ডে দেখি। এই যে ম্যাথটা, এই ম্যাথটা ধরো যে যদি তোমার এই যে পাটিগণিত থেকে প্রশ্ন হয়, লসাগু গসাগু এগুলো থেকে যদি প্রশ্ন হয়, এটা জাহাঙ্গীরনগর হোক বা যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার ম্যাথ আসে, সেখানে যদি এই প্রশ্নটা হয় তোমার কি হয়, এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, লসাগু গসাগু নিয়ে যদি প্রশ্ন আসে এই ম্যাথটা কিন্তু দিয়ে দেয়। তো এটার একটা সিম্পল ভাই আমি সূত্র বলবো, এই সূত্রটা সবাই খাতায় তুলে নাও, নোট করে ফেলো। জাস্ট এই সূত্রটা মনে রাখবা যে তোমার কি দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল সংখ্যা দুটির লসাগু গুণ কি গসাগু। এটা অনেকে জানো এবং যারা জানো না তারা এটা দেখো যে কি বললাম, যে দুইটি সংখ্যার গুণফল যদি এত হয়, সংখ্যা দুটির গসাগু এত হলে লসাগু কত। তাহলে এটা সূত্রটা কি ভাইয়া, সূত্রটা হচ্ছে যেটা যেটা লিখে দিলাম যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান কি সংখ্যা দুইটার লসাগু ইষ্ট কি গসাগু। তো তুমি যখন এই সূত্রটা জানবা তখন কি তুমি জাস্ট মান বসিয়ে দিবা যে ভাইয়া এখানে কি আছে 714 আছে, গুণফল আমি বসাইলাম, গসাগুর মান আছে, তাহলে লসাগু, লসাগু গুণ কত গসাগু কত 17। তাহলে ওই যে আমি বলছিলাম যে ভাইয়া ডানে যদি কি থাকে গুণ থাকে, বামে গিয়ে ভাগ হয়ে যাবে। তো এটা তাহলে কি হবে, আমি যদি এটা এইভাবে লিখি, উল্টে দিলাম, যদি আমি এভাবে লিখি যে লসাগু সমান সমান কি হবে, এটা হচ্ছে 714 ভাগ হচ্ছে কত 17। তাহলে এটা যদি আমি এখন ভাগ করি তাহলে কি হবে, এটা কি হবে 17 কিভাবে যায়, যদি 5 নেই, বা এখানে যদি কি নেই আমি, এখানে ধরো 5 নিলাম, 5 নিলে কত হচ্ছে 7 5 এ 35, 3 85 বেশি হয়ে যায়। ঠিক আছে, তা আমার কি নিতে হবে, আমি যে 4 নেই, 7 4 এ কত 28, সাথে 2 4 একে 4 5 6 68, তাহলে 4 যদি নেই এখানে কত হয় 68 হয়। 68 হলে এখানে কি 11 3, আর হচ্ছে এখানে কি হয় তোমার, এখানে হচ্ছে 1 থাকে, তারপর হচ্ছে এখানে 34 থাকে। ঠিক আছে, তারপর ধরো এখানে এটা তাহলে কত দিলে এখানে যায়, আমি যদি এখানে কত দেই
4 আছে, তাহলে দেখো এখানে 4 যে অপশন, যেহেতু এখানে 4 আসছে তাহলে বুঝবা যে 4 অপশনগুলা থেকে যে কোনো একটা হবে। ঠিক আছে, তো এখানে যদি আমি কি দেই, এটা কি ইয়ে হলো, আচ্ছা এখানে তো এটা ইয়ে হয়ে গেছে, আমরা অন্য একটা পেন দিয়ে উপরে করে জিনিসটা। এই যে এটা কি আছে 17 আর হচ্ছে কি 714। তাহলে এখানে যদি আমি প্রথমে একটু আগে দেখলাম কি 4 5 দিয়ে যেহেতু যায় না, 5 দিয়ে দিলে কি হয় 500, তোমার হচ্ছে কত আসে 35 এর 5 হাতে 3 85 চলে আসে, তাহলে আমার 4 দিয়ে দিতে হবে। 4 দিয়ে দিলে কি হয় 28 এর 8 হাতে 2 কত 68। তো এখানে কত আসে 3 আসে, আর হচ্ছে এখানে 4, তো 17 দিয়ে কত 34। এই যে আনসার কি ভাইয়া 42। তো এই যে একটা সূত্র যে দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যার লসাগু গুণ গসাগু, এটা করলেই কি হবে এটা হচ্ছে আমার চলে আসবে। পরবর্তীতে দেখো যে এখানে একটা প্রশ্ন বলছে যে বাঙালি জাতির মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে। এই যে আমি কিন্তু একটা জিনিস বলছিলাম যে আমি ওই যে কনফিউশন সলভিং যে আমার একটা ক্লাস আছে, তখন কিন্তু ওইখানে আমি কি বলছিলাম যে কনফিউশন সলভিং যে ক্লাসটা ছিল ওইখানে আমি একটা কথা বলছিলাম যে এটা একটু আবার তুলে নাও। আমি একটা কথা বলছিলাম যে 7ই মার্চ গেটিসবার্গ, তো যেহেতু এটা নাই এখানে নাই, তা আমি বলে দিলাম জিনিসটা যে 7ই মার্চ আর হচ্ছে 6 দফা, এই দুইটার মধ্যে আমাদের প্রবলেম হয় যে 7ই মার্চ গেটিসবার্গ 6 দফা ম্যাগনা কার্টা। ঠিক আছে, তাহলে এটা কি হবে বাঙালি জাতির মুক্তি সনদ তোমরা জানো 6 দফা, এবং সেটা কি ম্যাগনা কার্টার সাথে মিল রয়েছে, তো এটা তুলনা করা হয়। তাহলে আমি এটা বলে দিলাম কেন, যে অনেক সময় দেখা যায় যে 7ই মার্চ এটা কিসের সাথে মিল রয়েছে, তখন দেখা যায় যে অনেকে কি বলে যে গেটিসবার্গ দেওয়া থাকে আনসার, তারপর হচ্ছে ম্যাগনা কার্টা দেওয়া থাকে, এবং অন্য যে কোনো দুইটা ধরো অপশন দেওয়া আছে। তো এটা কি মনে রাখতে হবে যে 7ই মার্চ, এই যে ভাইয়া রেফ আছে যে 7ই মার্চ গেটিসবার্গ, তারপর কি 6 দফা ম্যাগনা কার্টা। হ্যাঁ, এটা 6 দফা ম্যাগনা কার্টা, এভাবে মনে রাখতে পারো যে দিয়ে শেষ হয়েছে আর মার্চ বার্গ রেফ দিয়ে শেষ হয়েছে এইভাবে। তারপর হচ্ছে যে দেখো কোর্সের বৈশিষ্ট্য, এটা তো তোমরা জানো। ঠিক আছে, যে ইতোমধ্যে তোমরা জানো যে কোর্স লঞ্চ হয়ে গিয়েছে, এবং এটাও জানো যে তোমার খ 700 কিন্তু আমাদের একটা প্রোমো করছিল, এখন কিন্তু খ 600। এবং প্রথম অলরেডি জানো যে প্রায় 1200 প্লাস আমাদের এখন পর্যন্ত কোর্সে এনরোল করেছে, এবং প্রথম যে 2000 জন যদি তোমার এখন মানে এখন যারা আছে ধরো যে 700-800 জন লাগে 2000 হতে, তো এই যে খ 600 এই প্রোমো কোডটা যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু কি তুমি ওই 3000 টাকার পরিবর্তে কি তুমি 2400 টাকায় কিন্তু কোর্সটা পাচ্ছ। ঠিক আছে, তো এই যে দেখো নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়। হ্যাঁ, এটা আনসার করে আমি একটা কিছু জিনিস লিখি। আচ্ছা দেখো, অনেকে রুশ বলতেছো, অনেকে জার্মানি বলতেছো, তাহলে আমি কি বললাম যে ভাইয়া জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। একটা হচ্ছে ইংরেজি, তারপর কি চীনা বা চাইনিজ, তারপর হচ্ছে কি তোমার স্প্যানিশ, ফ্রেঞ্চ মানে ফরাসি, আর কি তোমার রুশ, আর হচ্ছে কি আরবি রাশিয়ান যারা রুশ ইউজ করে, আর হচ্ছে কি অ্যারাবিক। তো এটা কি হবে না জার্মানি হবে না। আমাকে বলছে দাপ্তরিক ভাষা 9 কোনটি, স্প্যানিশও আছে, তোমার কি রুশও আছে, তোমার কি আরবিও আছে এখানে, তাহলে আনসার কোনটা হবে এই যে 9 যেহেতু বলছে আমাকে জার্মানি হবে। হ্যাঁ, এখানে সি হবে না আনসার। ঠিক আছে, এটা জার্মানি হবে, বি হবে। যারা সি বলতেছো এই যে এটা দেখে নাও, এটা তুলে নিতে পারো যে লিখলাম যে দাপ্তরিক ভাষা 6টি কি কি, ইংরেজি, স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, রুশ, আর হচ্ছে কি
আরবি, অ্যারাবিক, এই 6টা ভাষা হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা। তো যেহেতু জার্মানি নাই, সো এটা জার্মানি তো হবে না, দাপ্তরিক ভাষা নয়। তারপরে যে আরেকটা চলে আসছে এখানে, যে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে, আবার কিন্তু এরকম সিরিজ টাইপের একটা চলে আসছে, যে আমাকে কি বলছে যে 125, 80, 45, 20। তাহলে এখানে আমরা যদি আবার পার্থক্য একটু করি, যে 125 থেকে 80-র মধ্যে কত পার্থক্য, 45 পার্থক্য। তারপর এখানে 80 আর 45-এর মাঝখানে কত পার্থক্য, আমার এখানে 35 পার্থক্য। তারপর 45 আর 20-এর মধ্যে কত, এখানে 25। তাহলে এই যে এটা কি 10 10 করে কমতেছে না, 45, 35, 25। তাহলে পরে কি হবে, 15 হবে, 10 কমাইলাম। তাহলে 20 থেকে যদি আমি 15 বিয়োগ করি, তাহলে আমার আনসার কি হইতেছে, 5 হইতেছে। নর্মাল কিন্তু জিনিসটা, অনেকে 10 বলছে, বা 10 হবে, এটা দেখতে হবে যে বিয়োগ করলাম 45, 35, 25, 15, তাহলে আরো 10 মাইনাস করো, তাহলে কি হবে, 5 হবে। এই তারপর যে বলছে বেইল আউট কিসের সাথে সম্পর্কিত, এইটা অনেকে ভাবো যে এই যে আউট আছে, আমি এখানে এটা মনে হয় খেলাধুলা হবে না, সংস্কৃতি বা রাজনীতি তো আগেই হবে না, কনফিউশন কাজ করে যে খেলাধুলার অর্থনীতির মধ্যে। বেইল আউট হচ্ছে ভাই এটা দেউলিয়া রিলেটেড একটা শব্দ, হ্যাঁ, একটা ব্যাংক যখন কি হয় একদম দেউলিয়া হয়ে যায়, তখন হচ্ছে ওই জিনিসটা এখানে ইউজ হয়, যে বেইল আউট কথাটা ইউজ হয়, এটা অর্থনীতি বা ইকোনমিক্সের সাথে রিলেটেড, এটা নট খেলাধুলা হবে না। এটা অনেকে ভাবো যে বেইল আউট হয়ে যায়, আউট হয়ে যায় মনে হয়, ওই আউট না, এটা অর্থনীতির সাথে রিলেটেড, ইকোনমিক্স। তারপর দ্য লিবারেশন অফ বাংলাদেশ রচনাটি কার, এখানে দেখো যে প্রথম যে অপশনটা আছে জহির রায়হান। জহির রায়হান তো এরকম ইংলিশ বই লিখছে, বাট হচ্ছে জহির রায়হান কিন্তু এরকম কোনো বই লিখে নাই, ঠিক আছে, উনি আরেক ফাল্গুন উপন্যাস রচনা করেছেন, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায়, তাহলে জহির রায়হান কিন্তু এখানে আগেই হচ্ছে না। সাইমন রিং, মার্ক টালি, ঠিক আছে, ওনারা কি সাংবাদিক ছিল, ঠিক আছে, যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে গণহত্যার চিত্রগুলো কি বহির্বিশ্বের কাছে তখন হচ্ছে তুলে ধরতো আর কি। তাহলে সাইমন রিং বা মার্ক টালি হবে না, এটা কে হবে, যে মেজর জেনারেল সুখওয়াত সিং, উনি দ্য লিবারেশন অফ বাংলাদেশ এটা রচনা করেছে। এই যে একজন আনসার করছে ডি, রাইট আনসার। এই যে 19 নাম্বারটা যে আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলা মেইনলি হচ্ছে যে কি আইবিএ তে আসে আর কি, ঠিক আছে, আইবিএ তে আসে। তো এইগুলা এখন দেখা যায় যে আইকিউর মধ্যেও দিয়ে দেয়। তো এখানে কি বলছে, যে 1 নাম্বার বলছে আমাকে পুলিশ, 2 জাজ, 3 ক্রাইম, 4 পানিশমেন্ট, 5 হচ্ছে কি জাজমেন্ট। বলছে মেইনটেইন দ্য মিনিংফুল সিকোয়েন্স, তার মানে কি আমার কোনটা আগে হবে। তাহলে দেখো পুলিশ, জাজ, ক্রাইম, পানিশমেন্ট, জাজমেন্ট এলোমেলো করে দেওয়া আছে। তো ফার্স্টে কি হয়, একটা মানুষ কি করে, ক্রাইম করে, প্রথমে ক্রাইম করলে তখন তাকে কে ধরে, পুলিশ ধরে, এইভাবে সাজাবে, একটা গল্পের মতো সাজাবে এই জিনিসগুলা। ভাইয়া ভয় পাওয়ার কিছু না, গল্পের মতো সাজাবে, যে আমি ক্রাইম করছি, আমাকে পুলিশ ধরলো, পুলিশ ধরার পর আমাকে আদালতে জাজের কাছে নিয়ে গেল, তারপর জাজ কি করলো, একটা জাজমেন্ট করলো, একটা বিচার করলো, এবং বিচার করার পর আমাকে কি করলো, পানিশ করলো, আমাকে একটা পানিশমেন্ট দিয়ে দিল। তাহলে এটা কি হচ্ছে, ক্রাইম কি 3, পুলিশ কি কত 1, জাজ কি জাজ হচ্ছে কত 2, তারপর হচ্ছে জাজমেন্ট হচ্ছে 5, আর পানিশমেন্ট কি 4। তাহলে 3, 1, 2, 5, 4 এটা কোথায় আছে দেখো, কি বললাম যে 3, 1, 2, 5, 4, তাহলে কোথায় আছে, যে 3, 1, 2, 5, 4, এটা হচ্ছে আনসার। আচ্ছা, গত ক্লাসে একটা প্রশ্ন ছিল যে ওই যে নিচে কোনটি সোপান ভূমি, ঠিক আছে, ওইটা তোমার ওই যে বরেন্দ্র ছিল, তারপর হচ্ছে ওই যে লালমাই ছিল, তারপর হচ্ছে কি ছিল, মধুপুর ছিল, আর হচ্ছে কি সবগুলো ছিল। এটা আনসার ভাই সবগুলো হবে, ঠিক আছে। অনেকে এটা করছো, ইনবক্স করছো বা করছো, যে এটা আসলে একটা মিস্টেক ছিল, দেখা হয়নি, ওই ম্যাথমেটিক্যাল টার্ম বা ইয়েটা ছিল, তো তো যার ফলে এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে, যে জিনিসটা যেটা বরেন্দ্র, লালমাই, মধুপুর যেটাই বলুক না কেন, সোপান ভূমি মানে সবগুলাই, হ্যাঁ, এটা আনসার ঘ হবে। লাস্ট ক্লাসে একটা ছিল এখানে। আর ওই যে আরেকটা তোমাদের কনফিউশন ছিল যে বাংলায় আগত পরিবাচক, হ্যাঁ, ওটা মেগাসিনিস হবে, ঠিক আছে, উপমহাদেশে বলছে, আর যদি বাংলায় বলতো তাহলে হবে ফাহিয়ান। এই জিনিসগুলো একটু দেখতে হবে। আর এটা হচ্ছে সবগুলো হবে, বরেন্দ্র, লালমাই, মধুপুর, তিনটা হচ্ছে সোপান ভূমি। তো এই জিনিসগুলো কিন্তু আসে, হ্যাঁ,
এগুলা কিন্তু দেখবা যে 1 2 3 এরকম দিয়ে দেওয়া থাকে। তো এই জন্য তোমার হচ্ছে এটা জাস্ট সাজিয়ে নেবা, সিকোয়েন্স হচ্ছে মিনিংফুল সিকোয়েন্স। এই যে লাস্ট একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা যারা আমরা 9 10-এ কি বলে ম্যাথ বইটা যারা করে আসছি বীজগণিত পার্ট, তখন কিন্তু এটা করছি। তো এটা সবাই একটু দেখো, আমাকে বলছে যে পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1 ইকুয়াল 0 হলে, সবাই একটু বোর্ডে দেখে গভীর মনোযোগ জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাকে বলছে পি মাইনাস 1/p এর মান কত, পি মাইনাস 1/p এর মান কত। তো আমি এখানে কি করব, এটা সলভ করা শুরু করি, দেখি যে এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমি কি করব, যে পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1 ইকুয়াল 0 থাকলে আমি প্রথমে এই পি স্কোয়ার মাইনাস 1 আমার বাম পাশে রাখবো, জাস্ট 2pটাকে আমি ডানে পাঠিয়ে দেবো। বামে 2p কি আছে, মাইনাস আছে, ডানে গেলে প্লাস হয়ে যাবে। তারপর আমি এখানে কি কমন নেব, পি কমন নিলাম। আমি এই দুইটা মাঝখানে আমি কি কমন নেব, পি যদি আমি কমন নেই তাহলে পি কমন নিলে এখানে কি হয়, পি মাইনাস এখানে কি হবে 1/p হবে। কারণ কি, আমি যদি পি আর 1/p কেটে দেই তখন কি যে 1ই থাকে। তাহলে p মাইনাস 1/p ইকুয়াল কি 2p। তাহলে এখন উভয় পক্ষ থেকে যদি আমি p আর p কেটে দেই তাহলে সুতরাং p মাইনাস 1/p ইকুয়াল কি হলো 2 হয়ে গেল। ঠিক আছে, এই যে অনেকে ডি আনসার দিচ্ছে যে এটা কি, তাহলে 2 আনসার। তো এই টাইপের যেগুলা আছে এগুলা কিন্তু কি, যে ম্যাথগুলা এটা দেখা যায় যে খুবই বড় একটা ম্যাথ আমার কাছে মনে হয় যে ভাই এটা কি করব, এটা তো আমি পারতেছি না, বা হচ্ছে আমার তো এটা তো কখনো করি নেই। তারপর হচ্ছে এটার মধ্যে এটা একটু সবাই তুলে নাও, এইটার মধ্যে হচ্ছে আরেকটা টার্ম আছে যে অনেক সময় যে এরকম দিয়ে দেয়, কি দিয়ে দেয়, যে এক্স ইকুয়াল √3 প্লাস √2, এরকম ম্যাথ তো কিন্তু দিয়ে দেয়। এক্স ইকুয়াল √3 ইন্টু √2 হলে এক্স প্লাস 1/x ইকুয়াল হোয়াট, এরকম ম্যাথ আছে কিন্তু। ঠিক আছে, এগুলা ম্যাথও কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, একজন বলতেছে ডি, একজন বলছে 2। আচ্ছা 2 বলতে, আচ্ছা আনসারটা 2, হ্যাঁ আনসার 2 হবে ডি আর কি। তো এইগুলা কিন্তু অনেক সময় আসে। তো এটা যদি আমি একটু আলোচনা করে দেই তোমাদেরকে, যে আমি কি বললাম যে লাস্ট একটা টপিক আলোচনা করে দেই, যে তোমার ধরো এখানে আছে যে x সমান √3 প্লাস √2, এই জিনিসটা কিন্তু অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। তো এটা প্রথমে কি করতে হবে, আমাকে 1/x বলছে, তার 1/x বের করবা, 1 দ্বারা কি √3 প্লাস √2 কে ভাগ করবা। তাহলে এইখানে ভাইয়া নিয়মটা হচ্ছে নিচে যেটা করবে, ঠিক আছে, ম্যাথ হেড করি, এখন ম্যাথ হেড করলে ভাইয়া বি ইউনিটে যেহেতু আসে তো তোমাকে ম্যাথ করতে হবে। তো এটা বিপরীতটা দ্বারা কি উপর নিচে ভাগ করতে হবে। তাহলে বিপরীত মানে কি √3 মাইনাস √2, √3 প্লাস √2 এর বিপরীত, আর এটা কি উপর নিচে গুণ করতে হবে। হ্যাঁ, বিপরীতটা দ্বারা কি উপর নিচে গুণ করতে হবে। তাহলে আমি যখন গুণ করব, গুণ করব তখন কি উপরে কি থাকবে √3 মাইনাস √2 থাকবে, আর নিচে কি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সবাই জানো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। তাহলে এখানে কি হবে √3 স্কোয়ার মাইনাস কি √2 স্কোয়ার। তাহলে এখানে আমার কি হচ্ছে, যে স্কোয়ার রুটে কাটা গেলে কি হয় 3 মাইনাস 2, আর উপরে কি √3 মাইনাস √2, আর √3 মাইনাস √2, এটা কি আনসার। তাহলে আমাকে বলছে কি x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x কি হবে, x প্লাস 1/x আমার কি হবে, তাহলে যে √3 প্লাস √2 প্লাস হচ্ছে কি √3 মাইনাস √2, তাহলে প্লাসে মাইনাসে কাটা আমার আনসার হবে 2√3। ভাইয়া এই হচ্ছে একটা ম্যাথ, এই প্যাটার্নটা আসে ম্যাথের। এবং আমি আরেকটা কথা বলে দিই, আরেকটা টেকনিক তোমাদের আমি শিখাই দেই। টেকনিকটা হচ্ছে যে এরকম যদি কখনো থাকে যে x ইকুয়াল √3 মাইনাস √2, সবসময় মনে রাখবা যে তার বিপরীতটা অলওয়েজ প্লাস হবে, √3 প্লাস √2, বা x ইকুয়াল প্লাস দেওয়া আছে বিপরীতটা সবসময় মাইনাস হবে। এটা একটা টেকনিক। অ্যাডমিশনের টাইমে ম্যাথ যে টপিকটা আছে, হ্যাঁ ম্যাথ টপিকটা করার থেকে বেশি টেকনিক জানতে হবে। কারণ জানো জাহাঙ্গীরনগর বিতে কিন্তু জিকের মধ্যেও কিন্তু কি ম্যাথ আইকিউ এরকম ছোট ছোট পার্ট দিয়ে দেয়। তো ম্যাথের সূত্র থেকে কিছু কিছু টেকনিক জানতে হয়, যে এটা সমান হচ্ছে, এটা সমান যদি এটা থাকে 1/x কে তার বিপরীতটা হবে।
এই তো ভাইয়া যে জিনিসটা বলবো যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তোমাকে বাসায় বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বারবার বাসায় প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। অ্যাডমিশনের টাইমটা পড়াশোনার সময়, এখন আসলে সময় নষ্ট করা যাবে না। ইলেকট্রনিক ডিভাইস, তারপর হচ্ছে যে তোমার মোবাইল ফোন যা যা আছে এগুলো আসলে দূরে রাখতে হবে। এমন আমি না করছি না যে তুমি ফোন ইউজ করবা না, তুমি ফোন ইউজ করো, বাট হচ্ছে ওটা মিস ইউজ করা যাবে না। যতটুকু ইউজ করার দরকার তুমি ওইটা ইউজ করো। তুমি সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম না দিয়ে তুমি পড়ার টেবিলে টাইম দাও, কারণ এই টাইমে তুমি যদি তোমার পড়ার টেবিলকে যদি বন্ধু বানাইতে পারো, তুমি যদি এখানে বেশি টাইম দাও, তোমাকে এটা একটা ভালো ফিডব্যাক দিবে। তো আশা করি যে ক্লাসটা যা যা করালাম এগুলো তোমরা বুঝতে পেরেছো যে জিকের পাশাপাশি কিন্তু এখানে কি ম্যাথ টার্ম ছিল, আইকিউ টার্ম ছিল, আমি কিন্তু একদম ডিটেলসে বলে দিচ্ছি এবং এক্সট্রাও কিন্তু আমি বলে দিচ্ছি। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।